আসসালামু আলাইকুম এইচএসসি ২৬ ব্যাচ আপনাদের তড়িৎ প্রবাহের চৌম্বকীয় চ্যাপ্টারের একেবারে শেষ ক্লাসে আমি শরীফুল ইসলাম শুভ ভাই আপনাকে ওয়েলকাম করতেছি। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে একেবারে দেখতে দেখতে শেষ ক্লাসটা চলে আসছে। আপনাদের সিকিউ সলভিং এর উপর একটা ক্লাস হয়েছিল, রেকর্ড ক্লাস ছিল। আপনারা কি দেখতে পেরেছেন সবাই? ভাইয়া কি একটু কমেন্ট করে জানান। ইন দ্য মিন টাইম বাকিরা দ্রুত জয়েন হয়ে যান। ওকে, ওকে, ওকে। ও আর আপনাদের জন্য একটা ঘোষণা থাকবে সেটা হচ্ছে যে আহ, আমরা আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দিচ্ছি যে ক্লাসের কমেন্টে। তো এই ফর্মটা একটু কাইন্ডলি সবাই ফিল আপ করার চেষ্টা করব। এটা যেন আপনারা পরের কোয়ার্টার গুলোতে বা পরের যে কোর্স গুলো সেগুলোতে যেন আরো বেটার আপনাদেরকে সার্ভিস দিতে পারি আমরা, সেই জন্য বেসিক্যালি থাকবে। তো আজকের ক্লাসটা আসলে কি, আজকের ক্লাসটা হচ্ছে বেসিক্যালি ভাইয়া অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস, এবং এই ক্লাসটাতে আমরা কিছু এক্সেপশনাল প্রবলেম দেখার ট্রাই করব ইনশাআল্লাহ। এবং ভাইয়া এই চ্যাপ্টার রিলেটেড যদি বলি, এই তো শুরু হচ্ছে। সো অ্যাডভান্স প্রবলেম সলভিং, হ্যাঁ। তো এই চ্যাপ্টারের কথা যদি ভাইয়া বলি, এই চ্যাপ্টারে আপনার যা কিছু দরকার ইচ অ্যান্ড এভরিথিং অলরেডি পড়ানো শেষ। এবং আমি যদি বলি অ্যাডভান্স প্রবলেম সলভ করানো, অ্যাডভান্স প্রবলেমও করানো শেষ, এমসিকিউ করানো শেষ, সিকিউটা করানো শেষ। অনেকে হয়তো রেকর্ড দেখছেন, অনেকে হয়তো দেখেন নাই, বাট সিকিউ সলভিংটাও শেষ। আর যত ধরনের অ্যাডভান্স প্রবলেম হওয়া পসিবল ওইগুলাও শেষ। তো আমি আসলে একটু আগে যখন ক্লাসে ঢুকবো আমি আসলে চিন্তা করছিলাম আজকে ওদেরকে কি দেখাবো। প্রথমে একবার চিন্তা করছিলাম যে গল্প করে শেষ করে দিব। পরে আমি আসলে কিছু ম্যাথ বানানোর চেষ্টা করছি, ভালো কিছু প্রবলেম। আই হোপ আমরা আজকের ক্লাস থেকে বেশ ভালো কিছু প্রবলেম দেখবো। বাট তারপরেও বলি যে অলরেডি আমরা ভালো লেভেলের প্রবলেম শেষ করে ফেলছি। ঠিক আছে? ভাই আজকে কি আপনার শেষ ক্লাস? মোস্ট প্রবাবলি না। জ্যোতির্বিজ্ঞান একটা চ্যাপ্টার আছে, খুবই ছোট চ্যাপ্টার। একটা বা দুইটা ক্লাস হবে। তো এই ক্লাসটা আমাকে নিতে হবে। আই গেস আরো ১-২ দিন আমার সাথে দেখা হবে আরকি, হ্যাঁ? তারপর না হয় আমাকে বিদায় দিয়ে চলেই যাবেন। বাট আরো ১-২ দিন ভাইয়ার এই চিরচেনা মুখটা ফেস করা লাগবে আরকি। ওকে। তাহলে চলেন আমরা শুরু করি। আমরা মেবি গতদিন ৩০ নাম্বার প্রবলেম পর্যন্ত করছিলাম। আজকে তাহলে আমাদের ৩১ নাম্বার প্রবলেম দিয়ে যাত্রা শুরু হবে, তাই না? ওকে। সো P31 প্রথমে হচ্ছে ৩১ নাম্বার প্রবলেম দিয়ে আমরা যাত্রা শুরু করব। তাহলে আমাদের প্রথম যে প্রবলেম, প্রথম এভাবে ক্লাসগুলো শেষ হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, এটাই আসলে বাস্তবতা। আমি এই যে গত কি বারে? আজকে তো হচ্ছে বুধবার। গত মেবি সোমবারে এইচএসসি ২৭ ব্যাচ আপনাদের ১ বছর জুনিয়র যারা তাদের ভেক্টর ক্লাস শুরু হয়েছে, হ্যাঁ? তো প্রথম ক্লাস ছিল ভেক্টরের। তো জিমি ভাইয়া শুরু করছে, আমি আর কি সাথে যেয়ে প্রথম ২-৩ মিনিট ছিলাম। তো ভাইয়া যখন শুরু করতেছে বা আমরা একসাথে যখন ক্লাস স্টার্ট করতেছে তখন আমার ওই স্মৃতিগুলা মনে আসতেছিল যে এই কদিন আগে না ২৬ ব্যাচের ভেক্টর ক্লাস শুরু করলাম আমি। শেষ হয়ে গেল। এখন ওদের কোয়ার্টার ৫ শেষ হয়ে যাচ্ছে। দিন এভাবে চলে যায়। এবং এই দেখবেন অল্প কয়েকদিনের পর এলজিপিএ ৫ ক্লাস শুরু হয়ে শেষ হয়ে যাবে। মডেল টেস্ট শুরু হয়ে শেষ হয়ে যাবে। বোর্ড পরীক্ষা চলে আসবে, অ্যাডমিশন চলে আসবে। মানে এই টাইমগুলা যে এত দ্রুত যায় মানে বলার বাইরে। এবং মানে এটা আসলে একটু কঠিন। মানে ইন্টার লাইফটা কারো জন্য অনেক আনন্দের হয়। তবে বেশিরভাগ মানুষের জন্য ইন্টার লাইফটা অনেক কষ্টের হয়। এবং অনেক দুঃখ থাকে, এবং এই দুঃখগুলো আমাদের জীবনে আসলে অনেকদিন পর্যন্ত আমাদেরকে বয়ে বেড়াতে হয়। দ্যাটস হোয়াই আমি এই জিনিসটা সবসময় বলি যে ইন্টার লাইফে আমি খারাপ করলাম, অ্যাডমিশনে ভালো জায়গায় চান্স পাইলাম না। এটার মানে এই না যে আমি আমার জীবনে আর কিছু করতে পারব না, ভালো কিছু হবে না। এটা আসলে সত্য না। অনেক কিছু করা যায় ইন্টার লাইফে খারাপ করে অ্যাডমিশনে ভালো কোনো জায়গায় যেতে না পেরেও অনেক কিছু করা পসিবল। কিন্তু এই জিনিসটা মানসিকভাবে আমাদেরকে এতটা ভেঙে দেয় আমাদের আসলে চারপাশের পরিবেশের কারণে বা আমাদের এনভায়রনমেন্ট এর কারণে, যে এইটার ইফেক্ট টা না লাইফে অনেক দিন থেকে যায়। আমি এমন অনেকটা দেখছি যে আ অনেক মানুষ ছিল যারা হচ্ছে আ অনেক ভালো স্টুডেন্ট হয়তো ইন্টারে কোনো একটা সমস্যা হইছে। কিছু একটা প্রবলেম হইছে, হয়তো যেভাবে শুরু করা উচিত ছিল ওইভাবে সে শুরু করতে পারে নাই। আ বা হচ্ছে যে হইতে পারে আ তার লাইফে কিছু গোলমাল হইছে। অনেকের লাইফে এই সময় প্রেম আসে, প্রেম চলে যায়। বা অনেকের ফিন্যান্সিয়াল প্রবলেম থাকে। আ অনেকে লাইফে দেখা যায় যে কলেজে অনেক ঝামেলা হইছে, অনেকে অসুস্থ থাকে। অনেক কারণেই আসলে ইন্টার লাইফটা সুন্দর করে যায় না।
কিন্তু এই আ সময়টা এমন যে এখানে ২-৩ মাসে একটা গড়মিলও লাইফকে অনেক পরিমাণ মানে নাড়াচাড়া দিতে পারে। তো এটার কারণে দেখা যায় অনেক ক্যালিবারওয়ালা, অনেকওয়ালা মেধাবী স্টুডেন্ট তারাও ইন্টার লাইফ শেষে সফল হইতে পারে না। তো সে হয়তো ইন্টার লাইফ এ সফল হইতে পারে নাই। পরবর্তী লাইফ এ খুব ইজিলি সেটা রিকভার করে নেওয়া সম্ভব ছিল এবং দিন শেষে করেও। কিন্তু এই ইন্টার লাইফ এ খারাপ হয়ে যাওয়াটা তাকে ভিতরে ফ্রাস্ট্রেটেড করে দেয় অনেক ক্ষেত্রেই দেখছি। এবং সে নিজেকে কম্পেয়ার করতে চিন্তা করে যে, "না আমি তো আসলে মনে হয় ভালো না। আমি আসলে মনে হয় স্টুডেন্টটাই দুর্বল। আমি আসলে মনে হয় অত ক্যালিবার ওয়ালা কেউ না।" সে এরকম চিন্তা করে। বাট লাইফ এরকম না। আপনি ইন্টারে ভালো করলে আলহামদুলিল্লাহ, ভালো না করলেও আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। কখনো নিজের মনে এটা মনে করবেন না যে, "আমার দ্বারা হবে না।" কখনো নিজেকে এই জিনিসটা বুঝতে দিবেন না যে, "আমি দুর্বল।" কখনো নিজেকে এটা মনে করবেন না যে, পারব না। আপনার রেজাল্ট যাই হোক না কেন, আপনি যেখানেই থাকুক না কেন, আপনি যত খারাপ অবস্থায় থাকুক না কেন, আপনি অলওয়েজ বলবেন যে, "আমি পারি, আমি পারব, আমার দ্বারা সম্ভব।" হয়তো আমার ওই টাইমটা ব্যাটে বলে ম্যাচ করে নাই। আমি হয়তো পারি নাই। বাট একদিন আমারও সময় আসবে, লেগে থাকলে আমি পারব। এই বিশ্বাসটা অলওয়েজ রাখবেন। ওকে, তো শুরুতে আমরা অনেক কথাবার্তা বলে নিলাম। এখন চলেন আমরা ম্যাথ প্রবলেম গুলো শুরু করব। ফার্স্ট এ একটা আহ ভালো প্রবলেম দিয়ে শুরু করি না? বিসমিল্লাহ। সো আমাদেরকে দেওয়া আছে এইটা একটা আয়তক্ষেত্র, সরি এটা একটা সমবাহু ত্রিভুজ। তো এ, এ, এ একটা সমবাহু ত্রিভুজ। সো এই সমবাহু ত্রিভুজের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। সো I is equals to 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা হচ্ছে 5 টেসলা। আর বলে দেওয়া আছে A is equals to 10 মিটার। এই ডাটাগুলো আমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে? সো আমাদেরকে জিজ্ঞেস করছে কি? আমাদেরকে জিজ্ঞেস করছে যে ত্রিভুজের প্রতিটি বাহু, ত্রিভুজের বাহুগুলার কিছু নামকরণ করা দরকার। এই কালারটা বেশি কটকটে হয়ে গেছে না? একটু মিষ্টি কালার হইছে। ওকে, তো কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে যদি এ, বি, সি বাহু হয়, প্রতিটি বাহুর উপর চৌম্বক বল নির্ণয় করো। কোশ্চেন হচ্ছে প্রতিটি বাহুর উপর চৌম্বক বল নির্ণয় করতে হবে। ঠিক আছে? ওকে, তো আমরা শুরু করি। প্রথমত আমরা দেখি এফ অফ সলিউশনে যাই। এফ অফ এবি, এবি বাহুর উপর বল নির্ণয় করব। সূত্র কি? এন আই এল বি সাইন থিটা। মনে পড়ে? এন এফ ইজ ইকুয়ালস টু এন আই এল ক্রস বি। সো যেটা হইতো যে এন আই এল বি সাইন থিটা। ঠিক আছে? কি বলছে আমার এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে তাতেও মানুষ জানে কোথায় দেয়। আ আ আমি নাম বললাম না। একজন আমাকে কমেন্ট করছে যে, "ভাইয়া আমার এসএসসি রেজাল্ট খারাপ হয়েছিল। তাতেও এখনো মানুষ খোঁটা দেয়।" তো এই খোঁটাটা দিতেই থাকবে। আনলেস আপনি এইচএসসি তে ভালো কিছু করে না দেখান। এবং শুধু এইচএসসি তে ভালো করলেই হবে না। এইচএসসি তে খারাপ ভালো করলেন বাট অ্যাডমিশন এ খারাপ করলেন তখন আবার ওই খোঁড়াটা কন্টিনিউ হবে। তো আ এইটা বাস্তবতা। সব মানুষকেই লাইফে কোনো না কোনো একটা সময় খোঁটা সহ্য করতে হয়। তো ওই খোঁটাটাকে আপনি যদি আ সহ্য করতে না পেরে ভেঙে পড়েন তাহলে আপনারই লস। আর যদি ওইটাকে জেদে কনভার্ট করতে পারেন যে ঠিক আছে আমাকে ওইটা বলছে, আমাকে এভাবে পচাইছে, আমাকে এইরকম ইয়া করছে। ঠিক আছে আমি এটা এখন চুপচাপ থাকলাম। কিছু বললাম না। বাট আমি আমার জবটা আমি কাজ দিয়ে দিব। ওইটা যদি চিন্তা করেন তাহলে আসলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলেন ১ম এ আমরা এই জায়গায় যখন কাজটা করব n আমাকে তো পাক সংখ্যার ব্যাপারে যদি কখনো স্পেসিফিক্যালি না বলে অলওয়েজ 1 ধরতে হয়। কারেন্টটা যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। L এর জায়গায় A হবে, B এর জায়গায় ধরেন আমি A দিছে কত 10 মিটার। সো A আমি 10 দিলাম। B ম্যাগনেটিক ফিল্ড কত 5 টেসলা। আর এখানে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি দেখেন। আমার সরি 180 ডিগ্রি। আমার ম্যাগনেটিক ফিল্ড এবং কারেন্টের দিক ঠিক অপোজিট। সো আমি তাহলে এখানে বলবো sin 180 ডিগ্রি। এখন সাইন 180 ডিগ্রি কত? 0। তো পুরা রেজাল্টটা চলে আসবে 0। অর্থাৎ এবি বাহুর উপর বলটা হবে হচ্ছে 0। ঠিক আছে? হুম, আচ্ছা, ঠিক আছে। ওকে।
তো এরপর চলেন আমরা হচ্ছে কাজ করব এফ এবি গেল, এবার হচ্ছে বিসি। এফ বিসি সেটার উপর বল নির্ণয় করব, আবারও সেম সূত্র, এন আই এল বি সাইন থিটা। ঠিক আছে, এখন এন তো আমি কিছু না বললে 1 বসাবো, আই আমার দেওয়া আছে 2, এ তো সবার জন্যই সেম বিকজ সমবাহু ত্রিভুজ 10, বি হচ্ছে কত 5 টেসলা সাইন থিটা। এখন খেয়াল করেন এই জায়গায় আমাদের অ্যাঙ্গেলটা কিভাবে বের করবো আমরা একটু খেয়াল করি। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের কিসের দিক, ম্যাগনেটিক ফিল্ডের দিক, আর এইখানে কারেন্টটা এই বরাবর আসতেছে। ঠিক আছে, এখন খেয়াল করেন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ প্রতিটা অ্যাঙ্গেল কত করে 60 ডিগ্রি করে, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত 60 ডিগ্রি। এইটা যদি 60 ডিগ্রি হয় দ্যাট মিনস এটাও কত 60 ডিগ্রি। তো এইটা হচ্ছে বি এর দিক আর এইটা কি কারেন্টের দিক, তাহলে অন্তর্গত কোণ কত 60। তাহলে আমি এখানে বসাবো হচ্ছে সাইন 60 ডিগ্রি। তাহলে এখান থেকে একটা মান পেয়ে যাব, সেই মানটা আমার অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে কত আমি দেখি ক্যালকুলেট ছাড়া পারি কিনা। 10 10 100, 100 ইন্টু 60, সাইন 60 কত √3/2 86। সম্ভবত এটার ভ্যালুটা 86 পয়েন্ট সামথিং হবে, দেখেন তো হয় কিনা। 2 ইন্টু 10 ইন্টু 5 ইন্টু সাইন 60, ওকে 86.6 এত নিউটন। তো আমি আজকে যখন ক্লাসে আসতেছিলাম আমি অনেক দ্বিধায় ছিলাম যে আজকে ক্লাসটা নিব কি নিব না, কারণ আপনাদের এখান থেকে আমার ক্লাস শেষ হবে 9:45, এখান থেকে প্রায় 10 কিলো দূর পাড়ি দিয়ে রাতের 10টায় হচ্ছে আমাকে আবার ডাক্তার দেখাইতে হবে। আবার রিপোর্ট নেওয়ার কথা রাতের 9টায়। আমি জানি না রিপোর্ট নিতে পারবো কিনা বা রিপোর্ট নিয়ে ডাক্তার ধরতে পারবো কিনা, বাট তাও আমি চিন্তা করছি যেহেতু চ্যাপ্টারের লাস্ট ক্লাস, একটু কষ্ট হলেও আমার জন্য আমি ক্লাসটা নিব। তো ভাইয়া একটু অসুস্থ, একটু না বলতে বেশ ভালো পরিমাণ অসুস্থ। এই অসুস্থতার কারণে কতদিন আসলে ক্লাস নিতে পারি এটাও একটা সমস্যা। তো একটু দোয়া করবেন আমার জন্য যেন আমি দ্রুত সুস্থ হয়ে উঠি আর কি। তো আমাদের এইটা কত আসছে √3/2, n1 i2 l হচ্ছে 10, এটা 5, 5 দুগুণে 10, 100, 100 ইন্টু সাইন 60, তাহলে 86.6 আসছে। ওকে, ওকে ওকে, তাহলে আমাদের এইটা ডান। এবার হচ্ছে এফসিএ। এফসিএ এটা আমরা বের করব। এফসিএ কি আসবে আবারও এন আই এল বি সাইন থিটা। তো এন তো আমার 1, আই সেম 2, এল কত, এল হচ্ছে আমাদের 10 মিটার, বি হচ্ছে 5। এবার অ্যাঙ্গেলটা আমরা চিন্তা করব। এইবার হচ্ছে দেখেন আমাদের সিস্টেমটা এই রকম, এই দিকে হচ্ছে আমার কি আছে ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে এই দিকে কি আমার কারেন্টটা যাচ্ছে এই দিকে। তো এই দিকে হচ্ছে আমার কারেন্টের দিক, এই দিকে আমার ম্যাগনেটিক ফিল্ডের দিক, তাহলে অন্তর্গত কোণ কত, এই আই এই বি এখনো অন্তর্গত কোণ বুঝাই যাচ্ছে 60 ডিগ্রি। কেন, কারণ এইটা যেহেতু 60 এটাও 60, অনুরূপ কোণ, তাহলে এখানে হবে হচ্ছে সাইন 60 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমরা অ্যান্সার পাবো কত, অ্যান্সার হচ্ছে দেখেন একটু আগে যেই যে ডাটা ছিল এখন এক্স্যাক্টলি সেম ডাটা, সো 86.6 নিউটন। সো আমাকে প্রত্যেকটা বাহুর উপর বল কত নির্ণয় করতে বলছে, আমি নির্ণয় করে ফেলছি। তো আমার কাজ কিন্তু ডান। ওকে, কিন্তু আরেকটা জিনিস অবশ্যই উচিত, সেটা হচ্ছে কোন দিকে সেটা বের করা। তো এই বাহুর উপর তো কোনো বলই ছিল না, তো দিকের কোনো প্রশ্ন আসে না। এই বাহুর উপর এটা হচ্ছে আই এর দিক, এটা বি এর দিক। তো যেটা করা লাগে সেটা হচ্ছে আই এর দিকে একটা কলম, বি এর দিকে আরেকটা কলম। তো আই ক্রস বি বাইরের দিকে। তো আমি তখন এইটার উপর লিখবো হচ্ছে ডট, ডট মানে বলটা বাইরের দিকে। এইটা বি এর দিক, এটা আই এর দিক, এভাবে ধরলাম। এন আই এল ক্রস বি, এল ক্রস বি করলে ডান হাতের বুড়ো আঙ্গুলটা বাইরে আসে, তো তলকে ভেদ করে বাইরের দিকে, এটা বুঝাইলাম। আর এটার এই হয়ে গেল। এটার ক্ষেত্রে কি আছে, এটার ক্ষেত্রে এটা আই এর দিক, এটা বি এর দিক। তো আই ক্রস বি করলে ভেতরের দিকে আসে, তাহলে ধাক্কাটা ভেতরের দিকে। তো এইটার পাশে হচ্ছে বলটা ভেতরের দিকে বোঝানোর জন্য আমি একটা ক্রস সাইন দিব। ঠিক আছে, তো আমি এইটুকু দিয়ে দিলাম। দেখেন এইটুকু আপনারা সবাই বুঝতে পারছেন কিনা, যদি বুঝে থাকেন তাহলে ভাইয়াকে একটু কমেন্ট করে জানান। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাই। সো এরপরে সিস্টেমটা হচ্ছে এরকম।
তো এইটা একটা বৃত্ত। সো এখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে, ক্রস 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 ক্রস। সো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে বি, এবং এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে ধর আমি মান টান দিয়ে দিলাম, নাহলে তো আসলে বোঝাটা টাফ। এটা হচ্ছে 10 টেসলা, কিউ হচ্ছে 2 কুলম, এই তো। আর হচ্ছে কি দিব, এখানে একটা ভেলোসিটি দিয়ে দিলাম, ভি হচ্ছে 10⁻³ মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এত কুলম্বের একটা চার্জ এত ভেলোসিটিতে এত পরিমাণ একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বৃত্তাকার পথে ঘুরতেছিল। আচ্ছা, এখন কি করা হইলো, এখন কোশ্চেনটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। কোশ্চেন হচ্ছে এটা ধরেন এ বিন্দু, এ বিন্দুতে চুম্বক ক্ষেত্রের প্রভাবে, চুম্বক ক্ষেত্রের প্রভাবে ধরেন এটার ভরও দিয়ে দিলাম, এম হচ্ছে 1 কেজি, প্রভাবে ঘোরার সময় কিউ চার্জের উপর একটি তড়িৎ ক্ষেত্র প্রয়োগের কারণে চার্জটি, লেখার আর জায়গা নেই, লেখার জায়গা বানিয়ে নিতে হবে। ওকে, কই চলে যায়, আরে বেশি ছোট হয়ে গেছে না। কি হইলো, কাজ করে না কেন? বর্ডার লাইন কই, এই তো পাইছি। হ্যাঁ, এবার হয়েছে। ভাই নিচের যে ইয়াটা না ওইটাই পাচ্ছিলাম না, বর্ডার লাইনটা, যাই হোক পাইছি এখন আপাতত হয়েছে। তো আমাদের হচ্ছে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের প্রভাবে ঘোরার সময় কিউ চার্জের উপর একটি তড়িৎ ক্ষেত্র, একটি তড়িৎ ক্ষেত্র ই প্রয়োগে চার্জটি স্পর্শক বরাবর ছিটকে যায়, স্পর্শক বরাবর ছিটকে গেলে ই সমান সমান কত? ঠিক আছে, আমাদের কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে যে এটা একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথে এত ভরের এত কুলম্বের এত বেগে একটা চার্জ গতিশীল ছিল, বৃত্তাকার ক্ষেত্রের কারণে গতিশীল ছিল। সো এখন এই মুহূর্তে বৃত্তাকার পথে এরকম ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, তো হঠাৎ করে এই পয়েন্টে যখন আসছে তখন আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি। তো ইলেকট্রিক ফিল্ডের মানটা কত হলে এই চার্জটা বৃত্তাকার পথে না ঘুরে স্পর্শ করা ছোড়া ছিটকে চলে যাবে, এই ছিল কোশ্চেন। ঠিক আছে, আহ, তাহলে আমরা সলিউশনটা করি, সলিউশনটা করলে তাহলে বোঝা যাবে। ওকে, প্রথমত আমরা যেটা বের করব সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কারণে সে বৃত্তাকার পথে ঘুরতেছে। কেন ঘুরতেছে? কারণ দেখেন আপনার চার্জের ভেলোসিটি কোন দিকে, চার্জের আমি একটা কলম নিই তাহলে আমার জন্য বোঝানো ইজি হবে। পাইছে একটা কলম। তো আমার চার্জের ভেলোসিটি হচ্ছে এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই দিকে। তো আমি যখন কাজ করব, তো ভি ক্রস বি কি উপরের দিকে। তো আমরা জানি যে চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি লম্বভাবে একটা চার্জ গতিশীল হয় তখন সে কি বৃত্তাকার পথে ঘুরতে থাকে। সো ওই বৃত্তাকার পথে ঘোরার জন্য কেন্দ্রমুখী বলটা এখানে কি হবে, কেন্দ্রের দিকে হবে। এবং খেয়াল করে দেখেন ভি ক্রস বি যদি করি উপরের দিকে আমি একটা চুম্বক বল পাচ্ছি, তারপরে উপরের দিকে যে চুম্বক বলটা পাবো সেটাই কি আমার কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমার ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল
mv স্কয়ার বাই আর, এটাই হচ্ছে চুম্বক বল কিউভিবি সাইন থিটা। কিউভিবি সাইন থিটার জায়গায় সাইন 90, কারণ কি ভি হচ্ছে এই দিকে, বি হচ্ছে ভেদ করে, তার মানে অন্তর্গত কোণ 90 ডিগ্রি। দ্যাটস আমরা সাইন 91 এটা না লিখলেও চলে। এবার আমরা যদি খেয়াল করি একটা ভি কিন্তু ভাইয়া কাটাকাটি চলে যায়, তাহলে কি পড়ে থাকে? তাহলে পড়ে থাকে হচ্ছে এম ভি ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু কিউ বি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর রেডিয়াসটা কত, রেডিয়াসটা তাহলে চলে আসবে কি কিউ বি ডিভাইডেড বাই এম ভি। এখন আমাদের কিউ কত ছিল ভাইয়া? কিউ ছিল 2 কুলম্ব। ম্যাগনেটিক ফিল্ড বি কত দেওয়া? 10 টেসলা। এম কত ভাইয়া? 1 কেজি। ভি ভেলোসিটি কত দেওয়া? 10⁻³ তাহলে বুঝাই যায় 2 ডিভাইডেড বাই 100, দ্যাট মিনস হচ্ছে 0.02 এত মিটার। তাহলে আমরা কিন্তু ফার্স্টে রেডিয়াসটা বের করে ফেললাম, আমরা বের করে ফেললাম এই সিস্টেমের রেডিয়াসটা কত। আচ্ছা, এবার আমাদেরকে কাজ করতে হবে কি দেখেন, আমার এই দিকে যেই পরিমাণ কেন্দ্রমুখী বল আছে, ঠিক সমান পরিমাণ বল যদি আমি নিচে প্রয়োগ করি, ও এখানে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আর ইকুয়ালস টু হোয়াট। প্রথম কোশ্চেন তো বলিই নাই, তো এখানে একটা কোশ্চেন ছিল ইনিশিয়ালি। আচ্ছা, 1 নাম্বার কোশ্চেন এইদিকে, আর ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন এই পার্টটা। তো আমরা ফার্স্টে আর বের করে ফেললাম 0.02 মিটার। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন, উপরের দিকে কেন্দ্রমুখী বল কাজ করতেছে, আর নিচের দিকে যদি সমান পরিমাণ একটা বল কাজ করে, তাহলে কি কেন্দ্রমুখী বল আর এইটা দুইটা কাটাকাটি যে 0 হয়ে যাবে। তখন এই পয়েন্টে থাকালীন চার্জের গতির দিক কোন বরাবর? স্পর্শক বরাবর। কিন্তু সে স্পর্শক বরাবর ছিটকে যেতে পারে না, কেন? ওই কেন্দ্রমুখী বল তাকে টেনে বৃত্তাকার পথে ঘুরায় নিয়ে আসে। এখন আমি যদি কেন্দ্রমুখী বলের সমান পরিমাণ বল দিয়ে উপরে ধাক্কা মারতে পারি, সরি, কেন্দ্রমুখী বল তো উপরের দিকে, তার সমান পরিমাণ বল দিয়ে যদি নিচের দিকে ধাক্কা মারতে পারি, দেন সেন্ট্রিপিটাল ফোর্স, এই ফোর্সটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তখন যেটা হবে, এই দিক বরাবর তাকে টেনে বৃত্তাকার পথে ঘোরার জন্য কোনো বল থাকবে না, সে ছিটকে স্পর্শক বরাবর বের হয়ে যাবে। তার অর্থ হচ্ছে, নাও আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, এই এ বিন্দুতে যদি ইলেকট্রিক্যাল ফোর্স এফ ই, এটা যদি উপরের দিকের কেন্দ্রমুখী বল এমভি স্কয়ার বাই আর এর সমান হয়, তাহলে দুইটা কাটাকাটি চলে যাবে, ফলে সে কি হবে? ফলে হচ্ছে ওই চার্জটা স্পর্শক বরাবর চলে যেতে পারবে। তাহলে ইলেকট্রিক ফোর্স কি? কিউ ইন্টু ই, বা আমরা এটার জায়গায় বলতে পারি কি কিউ ভি বি, এটাও বলা যায় কিউ ভি বি। তাহলে দুই পাশ থেকে কি হবে? দুই পাশ থেকে কিন্তু কিউ কিউ কাটাকাটি চলে যাবে। তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? আলটিমেটলি পাবো হচ্ছে আমরা ই ইকুয়ালস টু ভিবি। তাহলে আমরা ভেলোসিটি কত পেয়েছিলাম? 10⁻³ বি কত পেয়েছিলাম? বি হচ্ছে 10 টেসলা, দ্যাট মিনস 10⁻⁴ নিউটন পার কুলম। এতটুকু পরিমাণ হচ্ছে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তড়িৎ ক্ষেত্র, কোন দিকে? নিচের দিকে। ঠিক আছে, আর ভুল হয়েছে? দাঁড়ান দেখি তো। ও কিউ বি, ও হো, সরি সরি সরি, আর তো আমি ভুল করেছি, আমি একটা ছোট্ট ভুল করছি, আমি উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে দিচ্ছি, তাই না? ম্যান ইজ মর্টাল, ঠিক আছে, ম্যান ইজ মর্টাল আমরা জানি সবাই। সো এম বি ডিভাইডেড বাই হচ্ছে কিউ বি, আর উপরে গেল কিউ বি নিচে নামলো, ঠিক আছে। এম কত? এম হচ্ছে আপনার 1 কেজি। ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে 10⁻³ এটা হচ্ছে 2 ইন্টু বি কত? আহ, 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 এখানে হচ্ছে 2 আর বি হচ্ছে আমার 10। তাহলে উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 2, তার মানে হচ্ছে 50 মিটার। তাহলে আমরা প্রথমটা বের করে ফেলছি এবং দ্বিতীয়টা বের করে ফেলছি। তাহলে আমার এই দিকগুলা সবই তো ঠিক হলো, বি তো ঠিক মতো দিছি, বি 10⁻³ আর বি কত বসাইছি? বি হচ্ছে আমার 10। হ্যাঁ, এই সেকেন্ডটাও ঠিক আছে। ওকে, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে। হ্যাঁ, এটা উক্তি বাই শুভ ভাইয়া, তাই না? ঠিক আছে, তাহলে আমাদের ডান, দুইটা প্রবলেম শেষ। এবার আমরা এর পরের প্রবলেমটাতে যাব, P33। P33 বলতেছে আমাদেরকে যেই জিনিসটা, সেটা হচ্ছে ধরেন এই একটা সিস্টেম। ওকে, তো একটা চার্জ আছে,
কিউ চার্জ সেই দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করছে। তো এই জায়গাতে চৌম্বক ক্ষেত্র এক্সিস্ট করতেছে। তো এই চৌম্বক ক্ষেত্র ধরলাম বি, চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি দেওয়া, আর চার্জ কিউ দেওয়া হচ্ছে, কিউ হচ্ছে 1.6 1.6 10⁻⁻19 কুলম। এম দেওয়া আছে হচ্ছে 1.6 10⁻⁻27 কেজি। ঠিক আছে, তাহলে এই চার্জটা এখানে একটা পথে 45 ডিগ্রি কোণে প্রবেশ করছে। প্রবেশ করার পর যে কাহিনীটা ঘটবে সেটা হচ্ছে সে এই দিকে একটা বৃত্তাকার চাপ তৈরি করে সেভাবে বের হয়ে আসবে। কোশ্চেন কি? এই সিনারিও কোশ্চেন হচ্ছে, এটা ধরেন হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তো আমাদের কোশ্চেন হচ্ছে এ বি ইজ ইকুয়ালস টু হোয়াট, এ বি দৈর্ঘ্যটা কত জিজ্ঞেস করছে। 2 নাম্বার হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট, আর 3 নাম্বার হচ্ছে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট, 3 নাম্বার হচ্ছে টি এ বি ইজ ইকুয়ালস টু হোয়াট। ওকে, তাহলে কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা চার্জ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে প্রবেশ করতেছে, মানে এই পাশটায় কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই, এইখান থেকে ম্যাগনেটিক ফিল্ড শুরু হয়েছে। তো 45 ডিগ্রি কোণ করে সে প্রবেশ করছে, অ্যাঙ্গেলটা দেওয়া আছে। যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সে প্রবেশ করে, যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে লম্বভাবে সে প্রবেশ করছে, সে বৃত্তাকার পথে একটা টার্ন নিবে। তো টার্ন নিয়ে সে বের হয়ে যাচ্ছে। কত কোণে বের হবে সেটা একটা কোশ্চেন। এই কতটুকু দৈর্ঘ্য এই বরাবর সে পাড়ি দিছে, এ থেকে বি ডিস্টেন্সটা কত সেটা একটা কোশ্চেন। আর হচ্ছে যে এইখানে যে সে পাড়ি দিবে কতটুকু সময় লাগবে সেটা একটা কোশ্চেন। সো আমাদের এখানে ম্যাগনেটিক ফিল্ডের একটা মান দিতে হবে। ম্যাগনেটিক ফিল্ডের মান আমি মনে নাই, ভুলে গেছি কোশ্চেনটা। সো আমি র্যান্ডমলি দিয়ে দিই, জাস্ট কনসেপ্টটা পারলেই তো এনাফ, তাই না? হ্যাঁ, আমি বললাম হচ্ছে 10 টেসলা। সো এখন আমাদেরকে বের করতে হবে কিউ কি দিছি, কিউ দিছি, এম দিছি, আর তো বাদ বাকি জিনিস সব দেওয়া আছে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা খেয়াল করব, আমি যখন প্রথম কোশ্চেনটা দেখছিলাম আমার কাছে একবার মনে হয়েছিল যে ভাইয়া এইটুকু ডিস্টেন্স মনে হয় 2r, আমি যদি সামহাও রেডিয়াস বের করতে পারি, বৃত্তাকার পথে লম্বভাবে গেলে কি একটা বৃত্তাকার পথে যদি, বৃত্তাকার পথে ভুল বলতেছি বারবার, চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি লম্বভাবে একটা চার্জ প্রবেশ করে তখন কি হয়, সে বৃত্তাকার পথে ঘুরতে শুরু করে। ওইটা রেডিয়াস তো আমরা একটু আগেই বের করছি। তো ওই প্রসেসে ফার্স্ট আগে রেডিয়াসটা বের করে নিই, তাহলে আপনার জন্য সহজ হবে। আমরা তো জানি যে ভাইয়া এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু কিউ ভি বি। ওই কেন্দ্রমুখী বল যেটা, সেটা আসলে কি হয়, ম্যাগনেটিক ফোর্সের সমান হয়। ওইখান থেকে আমরা ওই যে ইয়াটা বের করছিলাম, একটু আগেও তো বের করলাম রেডিয়াসটা। সো আমি একবার চিন্তা করছিলাম যে ভাই এম ভি বাই আর ইজ ইকুয়ালস টু কিউ বি, তাহলে এখান থেকে আর সমান সমান কত আসে, এম ভি ডিভাইডেড বাই কিউ বি। তো আমি এখানে মান বসায় ফেললে, যে মানগুলো বসাই দিতে আমার এম আর চলে আসবে। তাহলে আর যদি আমার চলে আসে, আর চলে আসলে কি হবে, আমি জাস্ট ভাবছিলাম এখানে মনে হয় ব্যাসটা সমান হবে, বাট এটা আসলে ব্যাস হবে না। কেন হবে না আমি প্রুফ দিচ্ছি। তো আমরা আগে এটা বের করি। হ্যাঁ, এম কত, এম হচ্ছে ভাইয়া, ওই মানগুলো একটু বসাইতে হবে, জায়গা বেশি লাগবে। আমি আসলে খাইও নাই, আপনাদেরকে একটু পর একটা ব্রেক দিব, ব্রেক দিয়ে খাবো, দেখি নাস্তাটা আসছে কিনা। আহ বিশ্বময় ভাই না, ওকে। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে এম হচ্ছে 1.6 10⁻⁻27। ভি কত, ভি হচ্ছে এই ভি দিছিলাম, কত বেগে ঢুকছে ভি তো দিই নাই মনে হয়, না ভি দিই নাই। তো আমি ভি দিয়ে দিই, ভি হচ্ছে 10⁻7 মিটার পার সেকেন্ড। প্রোটন তো কাছাকাছি ওই রকম বেগ হয়। তাহলে এইদিকে 10⁻7, কিউ কত দেওয়া, কিউ হচ্ছে আপনার 1.6 10⁻⁻19, আর ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হচ্ছে 10 টেসলা। তো এখান থেকে আমরা রেডিয়াসটা পেয়ে যাব। রেডিয়াস কত আসে, এবার তো গরমিল করি নাই না, এমভি বাই কিউবি। হ্যাঁ, এবার ঠিক আছে। 1.6, এটা হচ্ছে এম,
-27 into 2^7 divided by 1.6 -19 ইনটু হচ্ছে 10, তাহলে এটা 1.27 আচ্ছা, তাহলে আমাদের এটা চলে আসছে 0.01 মিটার। ওকে, সো আমাদের আর চলে আসছে এত মিটার বা 1 সেন্টিমিটার, সেটাও আমরা বলতে পারি, যেটা আপনার ভাল লাগে। 1 শুনতে ভাল লাগে, তাই না? রোল 1 হইতে কার না মন চায়। তাহলে আমরা ফার্স্টে এইটুকু করে ফেললাম। এইবার আমাদের কি করণীয় দেখেন, যদি যদি এইটা ব্যাস হইতো, তাহলে এই অ্যাঙ্গেলটা হইতো ভাই 90 ডিগ্রি। এই কথাটা বুঝেন, যে যদি আমার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হইতো, তাহলে আমরা বুঝতাম এটা ব্যাস। কারণ চিন্তা করেন আপনি, একটা বৃত্ত, মানে আমি তো সুন্দর করে আঁকার দরকার নেই, এটা মুছে ফেলবো। একটা বৃত্ত, হ্যাঁ, আপনি যদি এইখানে এই বরাবর, মানে এখান থেকে যদি আপনার ম্যাগনেটিক ফিল্ডের এরিয়া শুরু হয়, হ্যাঁ, এখান থেকে যদি আপনার সেই ম্যাগনেটিক ফিল্ডের এরিয়া শুরু হয়, আপনি যদি এই পয়েন্টে থাকতেন, তাহলে আপনার কি হইতো, মানে আপনি যদি এইখান দিয়ে ঢুইকে, তখন আপনি এদিক দিয়ে ঢুকতেন, এদিক দিয়ে বের হইতেন, তাই না? মাঝখানে এইটুকু জায়গা ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে পড়ছে। তো তখন যেটা হইতো, আপনি কিন্তু এই যে একেবারে 90 ডিগ্রিতে প্রবেশ করতেন। এটা যদি ব্যাস হইতো, তাহলে আপনি একদম 90 ডিগ্রিতে প্রবেশ করতেন। যেহেতু আপনি প্রবেশ করছেন 45 ডিগ্রিতে, তার মানে আপনি আসলে কোন জায়গায় আছেন? 45 ডিগ্রি হইতে পারে এরকম একটা জায়গায়, এমনে যদি নামতো, এখন ওইটা কি এমনে নামছে? না, ও কি উপরের দিকে উঠছে। তার মানে আপনি এইরকম কোন একটা জায়গায় আছেন। তার মানে আপনি আছেন কি? এইরকম কোন একটা জায়গায় এদিক দিয়ে ঢুকতেছেন। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার 45 ডিগ্রি দেওয়া। আর এইরকম কোন একটা জায়গা দিয়ে আপনি হচ্ছে বের হচ্ছেন। এই যে এরকম। তার মানে হচ্ছে আপনার এখানে এইটা হচ্ছে এই জায়গায় সেন্টার নাই। সেন্টার এই জায়গায় হইতে হইলে কি হইতো? আপনি আসলে আছেন এইটুকু জায়গা। এখান থেকে আসলে আপনার ম্যাগনেটিক ফিল্ড, এখান থেকে আপনার ম্যাগনেটিক ফিল্ড শুরু হইতো। তাহলে সেন্টার আছে আরো একটু সামনে। আর আমি যদি এখান থেকে একটা লম্ব টানি, আমি যদি এইখান থেকে একটা লম্ব টানি, ডট ডট দিই তাহলে বেটার, মানে তো রিয়েল লাইন না, কাল্পনিক লাইন। এখান থেকে একটা যদি লম্ব টানি এবং এখান থেকে যদি একটা লম্ব টানি, এবং অবশ্যই কি করতে হবে, এই লম্ব দুইটাকে ব্যালেন্স, এই কি হয়ে গেল, এই এই হ্যাঁ, এই তো মিলছে, ডান। তাহলে আমি এখান থেকে যদি লম্ব টানি এবং এখান থেকে যদি লম্ব টানি, লম্ব কেন টানলাম? কারণ আমি যে কোনো একটা পয়েন্টে সে গতিশীল থাকে কি বৃত্তাকার পথের স্পর্শক বরাবর। স্পর্শকের সাথে লম্ব টানলে, মানে এটা 90 ডিগ্রি এবং এইটাও কি 90 ডিগ্রি। স্পর্শকের সাথে যদি আপনি লম্ব টানেন, তাহলেই তো আপনি কি ব্যাসার্ধ পাবেন, এবং ব্যাসার্ধগুলো যেখানে যায় মিলিত হয়, ওইটাই কি আমার সেন্টার, ওইটাই আমার সেন্টার। তাহলে দেখেন আমরা এইটুকু কি বুঝি কিনা, যে ভাই এইটা যদি 45 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হয়, তার মানে আমি অবশ্যই বলতে পারবো যে ভাই অপর যে কোণটা, ওই গেল এই এটা যদি 45 হয়, এটা যদি 90 হয়, তাহলে অপর কোণটা অবশ্যই 45 ডিগ্রি হইতে বাধ্য। কারণ তিন কোণে এই সবগুলা মিলে কি 180 ডিগ্রি। এখন এখন দেখেন, মানে আমি এই চিত্রটা কিন্তু রাখবো না, মুছে ফেলবো, জাস্ট বুঝানোর পারপাজে বলছি আর কি। এখন দেখেন, আমি যদি এইখান থেকে একটা লম্ব টানি, এইখান থেকে যদি একটা লম্ব টানি, লম্বটা সুন্দর করেই টানি, এখান থেকে যেটা লম্ব টানি, তাহলে এইটা কি বুঝছেন যে এখান থেকে লম্ব টানলে এইটা এবং এইটার মান এক্স্যাক্টলি সমান হবে। বিকজ এইটা কি একটা বৃত্তচাপ। আপনি যদি কেন্দ্র থেকে একটা লম্ব টানেন বৃত্তচাপের উপর, তখন কি হয়, মানে এটা আসলে বৃত্তচাপ না বলে এটাকে জ্যা বললে বেটার হয়। আমরা জ্যা পড়ে আসছি না? তো আপনি যদি কেন্দ্র থেকে জ্যার উপর একটা লম্ব টানেন, তাহলে কি সমান দুইটা ভাগে ভাগ হয়। তার মানে এই ভাগটা যা আসবে, এই ভাগটা এক্স্যাক্টলি তা আসবে। তার মানে যে এই ভাগটা বের করে 2 দিয়ে গুণ দিলেই হয়ে যাবে। এই ভাগটা বের করে 2 দিয়ে গুণ দিলেই হয়ে যাবে। তার মানে আমি এখান থেকে এই কথাটা বলতে পারি, নাও এ বি ইজ ইকুয়ালস টু, ধরেন আমি যদি এই জায়গাটাকে বলি, এটা নাম দিই, আমি যদি এই জায়গাটাকে নাম দিই যে এ বি তো হয়ে গেছে সি, তাহলে আমি বলতে পারি এ বি হচ্ছে টুয়াইস ইন্টু এ সি। এ বি হচ্ছে 2 ইন্টু এ সি, এটা আমরা বলতে পারি। এখন এসি এসি অংশটা আমরা কিভাবে বের করব? দেখেন এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এখন নাও সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ ও সি তে, ত্রিভুজ এ ও সি তে আপনি এই অ্যাঙ্গেলটা জানেন 45 ডিগ্রি। তো cos 45 ডিগ্রি এটা আসলে কত? ভূমি বাই অতিভুজ। অতিভুজ ও এ, অতিভুজ ও এ, খেয়াল করে দেখেন অতিভুজ এ ও এ এটাই কি ব্যাসার্ধের সমান না? অতিভুজ ও এ এটাই তো বৃত্তের ব্যাসার্ধ।
তাই আমি বলতে পারি কি যে ভাইয়া এসি এসি ইজ ইকুয়ালস টু আর কস 45 এবং আর কিন্তু আমরা অলরেডি বের করে আসছি 1 এবং cos 45 কত 1/√2 তার মানে হচ্ছে 1/√2 সেন্টিমিটার কারণ আমরা এককটা বের করছিলাম সেন্টিমিটারে তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত তাহলে এ বি আসলে কি 2 ইন্টু এসি 2 ইন্টু 1/√2 কাটাকাটি করলে √2 সেন্টিমিটার কাটাকাটি করলে √2 সেন্টিমিটার এই তো আমাদের অ্যান্সার বের হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে গেল ওকে আচ্ছা তো আমরা তাহলে হচ্ছে এমভি স্কোয়ার বাই আর তারপর হচ্ছে কিউভিবি এটা দিয়ে আমরা রেডিয়াসটা বের করলাম রেডিয়াসটা বের করার পর আমরা হচ্ছে এবি এবি আমরা দেখলাম কি যে ভাইয়া এবি টোটালটা যা আসে সেটা হচ্ছে এসি এর দ্বিগুণ কারণ কেন্দ্র থেকে লম্ব টানলে যেটাকে সমদ্বিখণ্ডিত করে এক অর্ধেক অংশ বের করে 2 দিয়ে গুণ দিলেই হয়ে যায় তারপর আবার এই অর্ধ যেটা কিভাবে বের করছি এটা সমকোণী ত্রিভুজ নিছি ওইখান থেকে বের করছি এই হচ্ছে পুরা প্রসেস আমি জানি না আমি বুঝাইতে পারছি কিনা তো আমার কাছে মনে হচ্ছে অঙ্কটা সুন্দর প্রবলেম আমি একটু ঘাটাঘাটি করে ভালো ভালো প্রবলেম গুলো আনার চেষ্টা করছি এখন আমি একটু ছোট্ট আমার মনে হয় নাস্তা চলে আসছে আমি একটু দেখি আহ 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 আচ্ছা নাস্তা চলে আসছে ভাই একটু নাস্তাটা করে নিই 10 মিনিট আপনার একটা ব্রেক দিচ্ছি এরপর আমরা ভালো ভালো প্রবলেম করবো ইনশাল্লাহ ঠিক আছে ব্রেক কতক্ষণ 7:53 থেকে 8:03 পর্যন্ত ঠিক আছে কিছুক্ষণের ব্রেক ভাইয়া দ্রুত আসতেছে
ওকে, ওকে। তো আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। আমরা যে কয়জন ছিলাম আহ আরো দ্রুত আমরা সবাই জয়েন করে ফেলি। আমরা আমাদের যে ক্লাসের মেইন জায়গা সেই জায়গায় চলে আসছি আবার। সো ব্রেক টাইমটা আমাদের শেষ। ভাইয়া মনে হয় ১ মিনিট বেশি নিছি। ওকে। সো এখন আমাদেরকে আরো কয়েকটা জিনিস বের করতে হতো। অঙ্ক তো শেষ হয় নাই মনে হয় না? এবি বের করছি, থিটা বের করা বাকি। তো ১ম কথা হচ্ছে থিটা। থিটা যদি আমি বের করতে চাই, খুব একটা টাফ কিছু না যদিও এটা। লক করে নিলাম। এই তো। লক ভালো হচ্ছে না। হুম, এই তো। সো আমরা প্রথমত আ এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? এক্সাক্টলি 45 ডিগ্রি হবে। তো আমাদের 2nd কোয়েশ্চেনটা যদি জিজ্ঞেস করে ভাইয়া থিটা কত? থিটাটা হচ্ছে 45 ডিগ্রি। সো কেন? চলেন একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখেন আপনার এইখানে যেই অ্যাঙ্গেল, এইখানে এক্সাক্টলি একই অ্যাঙ্গেল, তাই না? কারণ কি এই বাহুর মান যা, এই বাহুর মান তা। এইখানের অতিভুজটা যতটুক, এখানে অতিভুজটা ততটুক। মানে এইটা 45 ডিগ্রি হইলে এইটা obviously 45 ডিগ্রি হবে। তাহলে এইটা 45, এইটা 90। তাহলে অবশিষ্ট অ্যাঙ্গেলটা কত থাকবে? অবশ্যই হচ্ছে আমার 45 আর 90 135, রিমেইনিং অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা 45 ডিগ্রি হইতে বাধ্য। এটা কমন সেন্স থেকেই বলা যায় অবশ্য। এটা ডান। লাস্ট কোশ্চেন যেটা টিএবি, এ থেকে বি তে যাওয়ার জন্য যে সময়টা লাগছে, মানে এই যে পুরোটা পথ সে ঘুরে আসলো, এখানে কতটুকু সময় লাগছে সেই সময়টা আমাকে বের করতে হবে। চলেন একটু সলভ করি এটা। ৩ নাম্বার পার্ট, তাই তো? হুম। সো এইটা কি বুঝেন কিনা আপনারা? এইটা 45, এইটা 45। একটা ত্রিভুজের ৩ কোণের সমষ্টি কি? ১৮০। ৪৫, ৪৫, ৯০ যদি চলে যায় তাহলে এইখানে টোটাল অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই যে এবি চাপ টোটাল কতটুকু অ্যাঙ্গেল কভার করছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে। তাহলে আমরা এই জিনিসটা কি বুঝি? দেখেন আমি একটা আলাদা পেজ নিচ্ছি। সো আপনার যদি এখানে সেন্টার হয় 90 ডিগ্রি, যদি এখানে কভার, সরি, এই জায়গায় যদি আপনি 90 ডিগ্রি কভার করে ফেলেন, এখানে যদি আপনি 90 ডিগ্রি কভার করেন, তাহলে আরো আপনার কি টোটাল 270 ডিগ্রি বাকি। তাহলে টোটাল টাইম পিরিয়ড যদি টি হয়, তাহলে এখানে কি আমরা বলতে পারি যে ভাইয়া আমি এইটুকু যাইতে যে সময় লাগছে, এইটুকু যাওয়ার জন্য যে টাইমটা, এটা হচ্ছে টি এর 4/1 পর্যায়কালে 4/1, বিকজ টোটালটা যাওয়া মানে কি 360 ডিগ্রি যাওয়া, আপনি গেছেন 90 ডিগ্রি, তাহলে টোটাল পর্যায়কালের 4/1 আসলে আপনি যেতে পারছেন। তাহলে আমি এখান থেকে এই কথাটা বলতে পারি যে ভাই টি হচ্ছে হবে ক্যাপিটাল T/4। এখন ক্যাপিটাল টি কত? ক্যাপিটাল টি হচ্ছে টুয়াইস পাই আর। আমরা এটা বলতে পারি ক্যাপিটাল টি হচ্ছে টুয়াইস পাই আর ডিভাইডেড বাই ভি। আর নিচে তো 4 এর মতো আছেই। তাহলে টুয়াইস পাই ইন্টু আর আমরা কত বের করছিলাম? টুয়াইস পাই ইন্টু আর। আর আমরা বের করছিলাম 1 সেন্ট। ওকে, নিচে আছে কি 4 ইন্টু ভি। ভি কত? ভি আমার দেওয়া ছিল হচ্ছে বেগটা 10⁻7। তাহলে এখান থেকে সেকেন্ডে অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা দেখি কত আসে। 2 পাই ইন্টু 0.01 ডিভাইডেড বাই 4 10⁻7। আমার অ্যান্সারটা চলে আসছে 1.57 ইন্টু 10⁻⁻9 এত সেকেন্ড। ওকে, এই তো আমরা মোটামুটি 3টা প্রবলেম, ভালো ভালো 3টা প্রবলেম সলভ করে ফেলছি। ভাইয়া কি নাস্তা খেলেন? নাস্তা খেলাম আর কি, নাস্তা খেলাম, সন্ধ্যার নাস্তা খেলাম। ঠিক আছে। ওকে, সো P34, P34 বলেই দিই, হ্যাঁ, ফ্রাইড রাইস আর কি জানি ছিল, ফ্রাইড রাইস আর হচ্ছে যে প্রন কারি, এই ছিল নাস্তা আজকে। তো আমরা P34 আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম একটা ম্যাথ নিচ্ছি। সো এই হচ্ছে একটা রেখা। এই রেখার উপর অনেকগুলো বিন্দু আছে। ধরেন এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, 1 2 3 4 5।
তো আমি ধরেন বললাম এ বি সি ডি ই, ঠিক আছে। এখন যেটা হবে সেটা হচ্ছে আমি ধরেন বললাম যে এই দিক দিয়ে হচ্ছে কারেন্ট আসতেছে, এই দিক দিয়েও কারেন্ট আসতেছে। সো আই বি, বি পয়েন্টে যতটুকু কারেন্ট আসতেছে আই বি ইজ ইকুয়ালস টু 5 অ্যাম্পিয়ার, আই ডি ইজ ইকুয়ালস টু বললাম 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এইটুকু বললাম 2 মিটার, এইটুকু 2 মিটার, এইটুকু বললাম 2 মিটার, এইটুকু বললাম 2 মিটার। তাহলে কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে বি এ বি সি বিই নির্ণয় করো, ঠিক আছে। এ বি এ সি এবং ই বিন্দুতে আমরা এ সি এবং ই বিন্দুতে আমরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কত নির্ণয় করতে হবে, ঠিক আছে। ওকে, এত কম সময় কিভাবে খেয়েছেন ভাইয়া? মানে এটাই হচ্ছে নিয়ম। ওই যে আমরা অ্যাডমিশন টেস্টে যখন ছিলাম, অ্যাডমিশনের সময় আহ সবাই বলতো যে এত কম সময় ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা এতগুলা কেমনে লেখে। ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা প্রিপারেশন নিতে যেত তারা দেখা যেত যে ওই সময় অর্ধেকই অ্যান্সার করতে পারতো না। কিন্তু আবার কেউ কেউ কি হইতো যে আমাদেরকে তো আবার একটু ভালো রেজাল্ট করা লাগতো, আমরা ওই টাইমে শেষ করে আরো কিছু টাইম এক্সট্রা রেখে দিতাম। কারণ আমরা জানতাম যে ওই কলেজের পরীক্ষা বা কোচিং এর পরীক্ষায় যদি আমি পুরা টাইম লেগে যায় শেষ করতে, তাহলে অ্যাডমিশন টেস্টে দিন তো আরো বেশি লাগবে, এক্সট্রা তো আমার টাইম দিবে না। তো চিন্তা করতাম যে আমাকে যতটুকু টাইম দিতে 1 ঘন্টা টাইম দিলে আমাকে 50 মিনিটে শেষ করতে হবে। ওই যে একটা অভ্যাস হয়ে গেছে না তাড়াতাড়ি করার, তাড়াতাড়ি ম্যাথ করার, ওইটা করতে তো খাওয়ার অভ্যাসও তাড়াতাড়ি হয়ে গেছে। আর বুয়েটে যারা পড়ে, এই সকাল ধরেন সকাল 8টায় হচ্ছে ক্লাস শুরু, হ্যাঁ। তো ঘুম ভাঙে কয়টায়? 7টা 55-তে। এই যে 5 মিনিটের মধ্যে যেতে হবে হচ্ছে হল থেকে কোথায়? ক্যাম্পাসে যাওয়া লাগবে, দৌড়। এই 5 মিনিটের মধ্যে দাঁত ব্রাশ আছে, ওয়াশরুম আছে, নাস্তা খাওয়া আছে, হ্যাঁ, ও ক্যাম্পাসে দৌড়ায় যাওয়া আছে। অনেক কিছু করতে হয়। তো ওই প্যারা 4 বছর 5 বছর খাইলে তারপরে আমরা সবকিছুই দ্রুত হয়ে যায়। ঠিক আছে? তাহলে চলেন আমরা এই বিন্দুগুলোতে ম্যাগনেটিক ফিল্ড বের করি। সলিউশন। আজকে বলতে গেলে টেকনিক্যাল ক্লাস, ভালো ক্লাসগুলো আজকে শেষ। এরপরে তো জ্যোতির্বিজ্ঞান গল্প, মানে ওইরকম পড়ানোর কিছু নাই যদিও। আচ্ছা, তো আমরা এ বিন্দুতে বের করব বি এ। খেয়াল করে দেখেন, আমাদের এই যে এই তারটা, এই তারটা দিয়ে যখন আমার এই তারটা দিয়ে যখন আমার কারেন্ট বের হবে, তখন ও কি এই বিন্দু থেকে নিচের দিকে একটা বল তৈরি করবে, নিচের দিকে একটা বল তৈরি করবে। আবার এই যে ডি বিন্দু দিয়ে কারেন্ট বের হবে, ওইটাও কি এই বিন্দুতে নিচের দিকে বল তৈরি করবে। তাহলে এই বিন্দুতে দুইটা আমরা ম্যাগনেটিক ফিল্ড পাবো, একটা ধরলাম বি প্রাইম আর একটা বি ডাবল প্রাইম। দুইটাই কোন দিকে? নিচের দিকে কাজ করতেছে। তাহলে প্রথমটা কত? অসীম দৈর্ঘ্যের একটা তার থেকে এ দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড আমরা সূত্র কি জানি? মিউ নট আই ডিভাইডেড বাই মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই এ, তাই না? এখানে আইটা কি ছিল? আইটা ছিল হচ্ছে আই বি প্লাস মিউ নট আই, এবার কারেন্ট কি ডি তারে কারেন্টের জন্য আমরা বের করব টুয়াইস পাই, এবার অন্য একটা হবে, এবার এর জায়গায় হয়তো এ প্রাইম এরকম কিছু একটা। সো মিউ নট বাই 2 পাই, এটা তো আমরা জানি 2 10⁻⁻7, এটা কমন নিলাম। আইবি, আইবি হচ্ছে প্রথমে 5 এম্পিয়ার, ডিসটেন্সটা ওর থেকে 2 মিটার ডিসটেন্স, সো এখানে 2। পরের বার আইডি হচ্ছে 3 এম্পিয়ার, আর এখানে ডিসটেন্স কত? 2 2 4 আর 2 6। ওকে, তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ড মনে হয় পেয়ে গেলাম। এটা তো হচ্ছে আড়াই আর এটা হচ্ছে 0.5। তো আড়াই আর 0.5 দ্যাট মিনস হচ্ছে 3, 3 দুগুণে 6, তাহলে 6 10⁻⁻7 এত টেসলা। দিকটা কোন দিকে? নিচের দিকে। তাহলে আমরা এ পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত এটা কিন্তু বের করে ফেলতে পারলাম। আমি জানি না বুঝাইতে পারছি কিনা, স্পেশাল প্রবলেম তো বুঝানো টাফ। প্যারা খাওয়ার জন্য হলেও বইটা পড়তে চাই। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করে দিলাম, আমিন। হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, আহ শাহ মাবরুর, ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। ওকে, আহ আচ্ছা ঠিক আছে, তো আমরা সি বিন্দুতে যাই। বিসি, বিসি এবার খেয়াল করে দেখেন, আমরা যখন সি বিন্দুতে চিন্তা করতেছি, এই তারের কারেন্টের কারণে এই তারটা কিন্তু আমি যদি বুড়া আঙ্গুলটা কারেন্টের তারের দিকে ঢুকাই ধরি, তাহলে হচ্ছে এইখানে কিন্তু ডান পাশে মানে এই তারের এই দিকে যতগুলা পয়েন্ট, ওই দিকে কিন্তু আমার এই 4টা আঙ্গুল নিচের দিকে নামতেছে, নেমে এইভাবে যখন উপরে উঠবে, সি বিন্দুতে কিন্তু উপরের দিকে উঠতেছে। আমি যদি এইভাবে ধরি, চিন্তা করেন, এই যে মানে এভাবে কিভাবে ধরবো, হ্যাঁ এই যে দেখেন,
এইদিকে সি বিন্দুতে কি আমার 4টা আঙ্গুল উপরের দিকে উঠতেছে। বি বিন্দুতে যদি কারেন্টের দিকটা বরাবর আমি বুড়ো আঙ্গুলটা ধরি, তাহলে সি বিন্দুতে আমার 4টা আঙ্গুল উপরের দিকে উঠতেছে। তার মানে আমার বিসি হচ্ছে, প্রথমটাকে আমি বললাম বি প্রাইম। আর ডি বিন্দুর জন্য যদি চিন্তা করি, ডি বিন্দুর জন্য হচ্ছে দেখেন কারেন্টটা বাইরের দিকে, তাহলে সি বিন্দুতে বল নিচের দিকে নামতেছে। সো মাইনাস বি ডাবল প্রাইম, ওভারঅল দিকটা উপরের দিকে, ঠিক আছে, কারণ বি প্রাইম উপরের দিকে ছিল। এখন বি প্রাইম কত, মিউ নট আই বি ডিভাইডেড বাই টুয়াইস পাই এ মাইনাস মিউ নট আই ডি ডিভাইডেড বাই 2 পাই এ। এখন মিউ নট বাই 2 পাই এটা কত, 2 × 10⁻⁻⁷, 2 × 10⁻⁻⁷। এখানে আইবি কত ছিল, আইবি ছিল হচ্ছে 5, দূরত্ব কত, বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 2 মিটার, মাইনাস আইডি কত ছিল, আইডি ছিল 3, সি থেকে ডি এর দূরত্ব 2 মিটার। তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 2 × 10⁻⁻⁷ ইন্টু 3 থেকে 2 গেলে 2/2, সো 2/2 তো 1 চলে আসে, দ্যাট মিনস 2 × 10⁻⁻⁷, এত টেসলা এইটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের মান। ওকে, তাহলে সি বিন্দুতেও হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ডের মানটা বের করে ফেললাম। এবার বাকি থাকে ই বিন্দুতে। সো লাস্ট পয়েন্ট, ই পয়েন্ট। নাও বিই, ই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড যখন আমরা বের করব, তখন এই যে এই বি তারের কারেন্টের কারণে আমার ই বিন্দুতে কি উপরের দিকে উঠতেছে। তাহলে হচ্ছে বি প্রাইমটা হচ্ছে আমরা বুঝতেছি বি প্রাইম এটা উপরের দিকে, আর বি ডাবল প্রাইম এটা যদি চিন্তা করি এটাও উপরের দিকে। সো এই দুইটার মাঝে যোগ হবে কারণ দুইটাই উপরের দিকে। সো মিউ নট আই বি ডিভাইডেড বাই টুয়াইস পাই এ আর মিউ নট আই ডি ডিভাইডেড বাই টুয়াইস পাই এ প্রাইম। সো মিউ নট বাই 2 পাই এটা হচ্ছে 2 × 10⁻⁻⁷, কমন নিলাম। আইবি ছিল 5, এখান থেকে দূরত্ব 2 2 4 আর 2 6, আর এখানে হচ্ছে আমাদের আইডির ভ্যালু ছিল 3, এখানে দূরত্বটা হচ্ছে 2 মিটার। তাহলে আমরা যদি কাজ করি 2 × 10⁻⁻⁷ কিন্তু যদি লসাগু করি 6 যদি কমন নিই, উপরে থাকে 5 আর এখানে 3 3 9, তাহলে 5 আর 9 কত, 5 আর 9 হচ্ছে আমাদের 14/6, দ্যাট মিনস 7/3 এরকম থাকে, তাই না? এটা গুণ করলে কিছু একটা আসবে, 7 দুগুণে 14 ডিভাইডেড বাই 3, তাহলে 2 × 10⁻⁷ ইন্টু, ওকে, সো আমরা আলটিমেটলি অ্যান্সারটা পেয়ে গেছি 4.67, 10⁻⁻⁷ এত টেসলা। এবং দিকটা কোন দিকে, দিকটা আমরা বের করছিলাম, দিকটা হচ্ছে উপরের দিকে, দিকটাও বলে দেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে যেমন দিকটা উপরের দিকে ছিল। সো আমরা প্রতিটা বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করলাম এবং প্রতিটা বিন্দুতে হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কত সেটাও বের করে ফেললাম। সো P34 দ্যাটস অলসো ডান। সো এবার আমরা একটা ম্যাথ করব। ম্যাথ করার আগে আপনাদের থেকে একটা তথ্য জানা লাগবে, যেটা হচ্ছে আপনারা কি জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়েছেন? পড়ছেন? আচ্ছা, বিসিতে কেন বিয়োগ হলো? বিসিতে বিয়োগ হয়েছে কারণ হচ্ছে যে ভাইয়া বি তারের কারেন্টটাও বাইরের দিকে, ডি তারের কারেন্টটাও বাইরের দিকে। তো বি তারের কারেন্ট এই বাইরের দিকে যদি আমি বুড়ো আঙুলটা ধরি, তাহলে সি বিন্দু থেকে উপরের দিকে উঠতেছে। আইবি কারেন্টের কারণে সি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডটা উপরের দিকে, আর আইডি কারেন্টের জন্য দেখেন সিতে ম্যাগনেটিক ফিল্ডটা নিচের দিকে। তো একটা উপর আর একটা নিচে, অপোজিট দিক, তো অপোজিট দিক হলে ভেক্টরের ক্ষেত্রে কি হয়, বিয়োগ হয়। ঠিক আছে, আচ্ছা জিমি ভাইয়া পড়াইছেন, অস্থির অস্থির। তো যেহেতু জিমি ভাইয়া পড়িয়েছেন, তাহলে এই ম্যাথটা আমি ডেডিকেট করব জিমি ভাইয়াকে। সো
এইটা একটা উত্তল লেন্স এবং এই উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, এটা একটা উত্তল লেন্স, কনভেক্স লেন্স, এবং এইটার ফোকাল লেন্থটা হচ্ছে 12 সেন্টিমিটার। তো এই লেন্স থেকে 18 সেন্টিমিটার ডিস্টেন্সে, এই লেন্স থেকে 18 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা একটা প্রোটন হচ্ছে একটা প্রোটন তলকে ভেদ করে ঢুকতেছিল, একটা প্রোটন তলকে ভেদ করে ঢুকতেছিল এবং এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ছিল, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ছিল। এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এই বরাবর, এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা হচ্ছে কতগুলো, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আমি জানি না কত, 1.2 টেসলা। ওকে, সো আমাদের দিয়ে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে এই চার্জটা একটা বৃত্তাকার, যেহেতু এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্বভাবে প্রবেশ করছে, দ্যাট মিনস কি সে একটা বৃত্তাকার পথ সে পাড়ি দিবে। কিভাবে দেখাবো আমি আই এম নট শিওর, চেষ্টা করি। বিসমিল্লাহ। হইল না? সুন্দর করে দেখাতে যাচ্ছিলাম। জিমি ভাই কি বলবেন যে শুভ একটা অঙ্ক ডেডিকেট করলো কিন্তু চিত্রের এই অবস্থা? এই ট্রাইড, চেষ্টা করছিলাম, পারলাম না। তো একটা চার্জ, এই চার্জটা আসলে এত বড় করে দেওয়া তো ঠিক হবে না, একটু চিকন করে দেওয়া লাগবে। ওকে, আই গেস ঠিক আছে। হ্যাঁ, এই দিকটা তো একটু লম্বা হবে, তাই না? ওকে, সো আমাদের বলছে যে একটা চার্জ যাবে জিমি ভাই। ওকে, জিমি ভাই পড়াইছে, আচ্ছা ঠিক আছে। ওকে, তো আমি জিমি ভাইকে ডেডিকেট করে ছোট্ট একটা ম্যাথ দেওয়ার চেষ্টা করলাম আর কি। একটা উত্তল লেন্স আছে, এটার ফোকাস দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার। ওই ফোকাস দূরত্ব থেকে ঠিক 18 সেন্টিমিটার সামনে একটা চার্জ সে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে লম্বভাবে প্রবেশ করলো। কিউ চার্জটা লম্বভাবে প্রবেশ করছে। ফলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা কোনো চার্জ লম্বভাবে প্রবেশ করে, সে কি বৃত্তাকার পথে ঘুরতে শুরু করে, সে বৃত্তাকার পথে ঘুরতে শুরু করে। তো এখানে চার্জের ভ্যালু দেওয়া আছে, চার্জ হচ্ছে আমি জানি, ভুলে গেছি ডাটাগুলো, 2 কুলম, ভেলোসিটি দেওয়া আছে ধরেন 10 মিটার পার সেকেন্ড, ম্যাগনেটিক ফিল্ড তো আমরা জানি। আর কি লাগবে, এম, এম ধরেন 0.5 কেজি, বা একটু ডিফারেন্ট দিই 1/4 কেজি। কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে চার্জের গতিপথ, গতিপথের বিম্বটি লেন্সে তৈরি হওয়া চার্জের গতিপথের বিম্বের ব্যাসার্ধ কত? তো কোশ্চেন হচ্ছে
এইটা একটা চার্জ, সে তলকে ভেদ করে ভিতরে ঢুকতেছে এবং এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করতেছে। তো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে লম্বভাবে চার্জ যদি ঢুকে তাহলে কি বৃত্তাকার পথে ঘুরতে শুরু করবে। সেটা যেহেতু একটা লেন্সের সামনে আছে, তার মানে লেন্সের মধ্যে কি এই বৃত্তাকার পথের একটা বিম্ব তৈরি হবে। অর্থাৎ এই লেন্সের যে বিম্ব, সেখানেও কি দেখবেন এরকম একটা চার্জ বৃত্তাকার পথে ঘুরতেছে। তো ওই বৃত্তাকার পথে রেডিয়াসটা কত মনে হবে, অর্থাৎ ওই বিম্বর মধ্যে যেই বৃত্তাকার পথটা আমি দেখতে পাবো, সেই বৃত্তাকার পথের রেডিয়াস কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো চলেন আমরা একটু শুরু করি। সলিউশন। ফার্স্ট অফ অল আমাদেরকে বের করতে হবে এই বৃত্তাকার পথের রেডিয়াস কত, তাই না? এই বৃত্তাকার পথের রেডিয়াস কত সেটা আগে আমরা বের করব। সো আমরা জানি, আমার এই সূত্রটা ভুলে যাই, mv স্কয়ার বাই আর কেন্দ্রমুখী বল সেটা হচ্ছে কিউ ভি বি। এখান থেকে কি করতে হয়, একটা ভি কাটাকাটি করা লাগে, ভি ভি কাটা। তাহলে এখান থেকে চলে আসে আর ইজ ইকুয়ালস টু mv ডিভাইডেড বাই কিউ বি। এম ছিল 1/4, ভি ছিল মোস্ট প্রবাবলি 10, কিউ ছিল 2 কুলম্ব, এটা ছিল 1.2। তাহলে আমরা এখান থেকে ডাটা আই গেস পেয়ে যাব। উপরে আছে শুধুই 10, নিচে আছে 4 ইন্টু 2 ইন্টু 1.2, 4 ইন্টু 2 ইন্টু 1.2 উপরে 10, দ্যাট মিনস 1.04, 1.04 সামথিং, 0416 এত মিটার। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা এই ডাটাটা বের করে ফেলতে পারলাম, এইটা আসছে এত মিটার। আচ্ছা, এইবার এবার আমরা একটা জিনিস চিন্তা করব, সেটা হচ্ছে এইটা তো আমরা সম্ভবত জানি যে ভাইয়া 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/f। এই সূত্রটা লেন্সের জন্য খাটাই, তাই না? তাহলে ইউ ইউ কত ছিল, ইউ হচ্ছে ভাইয়া আমাদের লেন্স থেকে 18 সেন্টিমিটার সামনে, তো 1/18। ভি তো আমি জানি না, কিন্তু ফোকাস দূরত্ব উত্তর লেন্সের জন্য পজিটিভ হয়, দ্যাট মিনস 12। তাহলে এখান থেকে সলভ করলে আমরা ভি পেয়ে যাব, দেখি ভিটা কত আসে। সো 12 ইনভার্স মাইনাস 18 ইনভার্স ইনভার্স, তাহলে আমাদের আসে ভি 36 সেন্টিমিটার। ওকে, আরেকটা জিনিস আমরা পেয়ে গেলাম। এবার লাস্ট স্টেজ, যেটা লাস্ট স্টেজ, নাও আমার বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, সেই অনুপাতটা কি হয়, মাইনাস ভি বাই ইউ হয়। এবং এখানে বিম্বের দৈর্ঘ্য বলতে কি, আমি বিম্বতে যে রেডিয়াসটা দেখবো সেই রেডিয়াসটা, আর বস্তুর দৈর্ঘ্য বলতে আসলে কি, বস্তুর দৈর্ঘ্য বলতে আমার যে বস্তুটা ছিল, অর্থাৎ যে চার্জটা যে গতিপথ ছিল, সেই গতিপথের অ্যাকচুয়াল রেডিয়াসটা কত। তাহলে এইখান থেকে রিলেশন কাজে লাগাইলে আমি কি পাই, আর প্রাইম ইজ ইকুয়ালস টু মাইনাস আর ইন্টু ভি বাই ইউ। সো আর কত বের করছি আমরা, তো আর বের করলাম, আর ছিল হচ্ছে মাইনাস সরি মাইনাস একটা আছে 1.0416, ভি আসছে আমাদের 36, ইউ ছিল কত, ইউ ছিল 18, ইউ ছিল 18। তো এখান থেকে আমাদের আলটিমেটলি মানটা চলে আসবে। তো আমাদের মানটা চলে আসছে, একটু ছোট করে দিই স্ক্রিনটা। তো এখান থেকে যদি আমরা সলভ করি আমাদের মানটা আমরা পেয়ে যাব। এবং যেহেতু আর একটা পজিটিভ ভ্যালু, আমরা শুধু পজিটিভ মানটাই নিব, আমি এখান থেকে শুধু পজিটিভ ভ্যালুটাই নিব। সো আমাদের চলে আসবে হচ্ছে আলটিমেটলি আর প্রাইম ইজ ইকুয়ালস টু 2.08। মানে আমরা কেন নেগেটিভ নিচ্ছি না, কারণ হয়তো এই অংশটা এইখানে চলে যাবে, এই অংশটা উপরে চলে যাবে, বাট দিন শেষে একটা বৃত্তাকার পতিত, মানে ওই কণাটা যখন চার্জটা যখন উপরে আসবে, তার মানে বিম্বটা তৈরি হবে নিচে, চার্জ যখন নিচে থাকবে বিম্বটা তৈরি হবে উপরে। কিন্তু আলটিমেটলি বৃত্ত রেডিয়াস তো আসলে উপরে নিচে সেম জিনিস, তাই না? দ্যাটস ওয়াই আমরা এটাকে বলবো 0.083 এত মিটার। ওকে, সো আমরা জিমি ভাইকে ডেডিকেট করা যে ম্যাথ, সেই ম্যাথ কিন্তু শেষ করে ফেললাম। তো ভাইয়াকে তো আসলে ওইভাবে ভালোবাসা জানানো হয় না, ভাইয়াকে বলতে হয় না ভাইয়া আপনি অনেক হেল্প করেন, আপনার জন্য অনেক ভালোবাসা, এটা বলা যায় না। সো
আপনারা যদি পারেন এই ম্যাথের থ্রু একটু জিমু ভাইয়াকে বলে দেন যে হ্যাঁ ভাইয়া, শুভ ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসে। ঠিক আছে? ওকে? ওকে, ডান, ডান। তাহলে আমরা এই প্রবলেমটা করে ফেললাম। কারণ ফিজিক্সের মানুষ ভালোবাসা কিভাবে প্রকাশ করবে? এক ম্যাথই তো আছে আমার জীবনে। ফিজিক্সের ম্যাথ। এটা দিয়ে করে দিলাম। আপনাদের ক্লাস 8:30 বাজে, তাই না? আর 45 মিনিট আছে। ওকে, সরি 15 মিনিট আছে। আমরা P35 এটা শেষ। এবার আসেন P36 এ যাই। ওকে। তো P36 কিরকম? P36 হচ্ছে একটা আমাদের ক্ষেত্রে বর্গক্ষেত্র আছে। এটা একটা বর্গক্ষেত্র। সো বর্গক্ষেত্রের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। সো আই কারেন্ট ফ্লো হচ্ছে এটার মধ্যে দিয়ে। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু 10 মিটার। 10, হ্যাঁ 10 দিলাম। এবং I is equals to 2 অ্যাম্পিয়ার হলে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে B is equals to what? তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার হলে এবং I equals to 2 অ্যাম্পিয়ার হলে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে আহ তাহলে আচ্ছা, তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এত, কারেন্টের ভ্যালু এত হলে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু নির্ণয় করতে বলছে। সো আমরা তাহলে এই জায়গায় আসি। এই জায়গাটা কিরকম, যে এইটা এভাবে কানেক্ট করে দিলাম, তারপর এইটাকে এভাবে কানেক্ট করে দিলাম। সো কর্ণদ্বয় যেখানে ছেদ করছে বর্গক্ষেত্রে, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় কি 90 ডিগ্রিতে ছেদ করে, তাই না? তাহলে এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত, এটা আমাকে বের করতে বলছে। খেয়াল করলে দেখবেন এখানে মুন জান্নাত বলছে আগের ম্যাচে আছে তো -2 পয়েন্ট সামথিং হওয়ার কথা। হ্যাঁ, মাইনাস হওয়ার কথা, আমি পজিটিভ রাখছি। কেন পজিটিভ রাখছি? কারণ হচ্ছে রেডিয়াস তো আসলে নেগেটিভ, এটা বোঝানোটা এটা আসলে মানে সেন্স মেক করে না। যদিও আমি ব্যাখ্যা দিছি যে এইটা যদি উপরে থাকে এই পয়েন্টটা, তখন হচ্ছে বিম্বটা এটা নিচে চলে আসে। এটা যখন নিচে থাকে বিম্বটা উপরে চলে আসে। মাইনাস আসলে ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। কিন্তু রেডিয়াসের ক্ষেত্রে আমরা সাথে নেগেটিভ ভ্যালু নিই না, পজিটিভ ভাবেই প্রকাশ করতে পছন্দ করি। এই কারণে আমরা রেডিয়াসটাকে পজিটিভ রাখি। ঠিক আছে? ওকে। তো আর কিছু আর বলছে 1.04 2.0 না, সব ঠিক আছে। তাহলে এবার আমরা আসি যে এখানে খেয়াল করে দেখেন, যখন এই দিক দিয়ে কারেন্ট যাবে এটার কারণে মাঝখানে ভিতরের দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তলকে ভিতরে ভেদ করে। এদিকে যখন যাবে তখনও কি তলকে ভেদ করে ভিতর দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। নিচের দিকে যখন নামবে, নিচের দিকে যখন নামবে এইদিকে, তখনও দেখেন 4টা আঙ্গুল ভিতরে ঢুকতেছে। তার মানে এখানেও ভিতরের দিকে। এই দিক দিয়ে যখন যাব তখনও কি 4টা আঙ্গুল ভিতরের দিকে ঢুকতেছে। তার মানে 1 2 3 4 প্রতিটা বাহুর জন্যই কি ম্যাগনেটিক ফিল্ডটা একদম তলকে ভেদ করে ভিতরের দিকে। এবং যেহেতু প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, যে কোনো একটা বাহুর জন্য আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড কতটুকু তৈরি হবে, মানে এই যে এই একটা বাহু হচ্ছে কি একটা সসীম দৈর্ঘ্যের তার, তাহলে এই সসীম দৈর্ঘ্যের তারের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কত তৈরি হবে সেটা যদি বের করি, তারপর 4 দিয়ে যদি গুণ দিয়ে দিই, তাহলেই কিন্তু কাহিনী শেষ। তাহলে আমরা যদি এভাবে বলি ম্যাগনেটিক ফিল্ডটা কি, যে ভাইয়া এ বি সি ডি। ঠিক আছে? তাহলে আসেন সলিউশনে যাই। সলিউশন হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? সো ম্যাগনেটিক ফিল্ড বের করব হচ্ছে আমরা সেন্টারে, ধরেন এই পয়েন্টটাকে ও বললাম। সো বি এট ও ইকুয়ালস টু কি, বি ফর কি এবি, এবি এর জন্য প্লাস বি বিসি এর জন্য প্লাস বি সি এবি বিসি সিডি প্লাস বি ডি এ, তাই তো? এখন দেখেন খেয়াল করে, প্রত্যেকটারই যেহেতু ভ্যালু সমান আসবে, কারণ প্রত্যেকটা দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা একই দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে, তাহলে আমি জাস্ট এ বি, আমি এ বি এর জন্য, সরি এ বি থেকে এটা বেটার হয়, আমি যদি এ ডি এর জন্য বের করতে পারি, বি অফ এ ডি যদি বের করতে পারি, তাহলে আমার কাজ শেষ হয়ে যায়, 4 দিয়ে গুণ দিয়ে দিলেই হয়ে যাবে। এখন খেয়াল করেন, বি অফ এ ডি, এই বিন্দুতে, এই বিন্দুতে যখন আমি আছি, আমার কারেন্টের দিক কোন দিকে, এই দিকে, আমার ব্যাসার্ধ ভেক্টর কোন দিকে, এই দিকে, মানে এইটা হচ্ছে আমার θ1।
আর যখন আমি এই পয়েন্টে কাজ করতেছি, যখন আমি এই পয়েন্টে চলে আসি, তখন এইটা হচ্ছে আমার কারেন্টের দিক, এইটা আমার ব্যাসার্ধের দিক। এইটা যদি 45 হয় তাহলে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 135। 90 প্লাস 45 দ্যাট মিনস 135। তাহলে আমরা সসীম দৈর্ঘ্যের তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের সূত্র শিখছিলাম, যেটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ইনটু কি cos থিটা 1 মাইনাস cos থিটা 2। এখন 4 ইনটু মিউ নট বাই 4 পাই, এটা কি 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইনটু আই। কতটুকু কারেন্ট যাচ্ছে ভাইয়া? আই দেওয়া আছে কোশ্চেনে 2 অ্যাম্পিয়ার। আই হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। এ হচ্ছে কি এই তার থেকে দূরত্ব। এখন খেয়াল করেন, যেই বিন্দুতে আপনি বের করতে চান এই বিন্দু থেকে এই তারের দূরত্ব আসলে কতটুকু হবে? টোটালটা যদি আমার 10 মিটার হয় বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে কি তার অর্ধেক হবে না? এখানে তার অর্ধেক হবে 5 মিটার। কারণ কি টোটালটা হচ্ছে 10 মিটার, এই টোটালটা 10 মিটার, তাহলে ঠিক তার অর্ধেক 5 মিটার। তাহলে আমি ওই সসীম দৈর্ঘ্যের তার থেকে দূরত্বটা চিন্তা করতে পারি 5 ইন্টু cos থিটা 1। cos থিটা 1 কত? থিটা 1 হচ্ছে এই জিনিসটা, এবং জানি আমরা বর্গক্ষেত্রর এই প্রতিটি অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি এবং কর্ণ কি একদম সমান ভাগে ভাগ করে, তাহলে প্রতিটি অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি করে। তাহলে এইটা 45, আর এখানে তো জানি এটাও 45, উপরে 90, তাহলে 90 আর 45 মিলে এইটা কারেন্টের দিক, এটা রেডিয়াস দিক। 90 45 দুটা মিলে 135 135। তাহলে আমাদের চলে আসে কি? চলে আসে হচ্ছে 4 দুগুণে 8, 8/5 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু cos 45 হচ্ছে 1/√2 মাইনাস হচ্ছে প্লাস 1/√2। দ্যাট মিনস 2 ইন্টু 1/√2, দ্যাট মিনস শুধু √2। তাহলে 8√2/5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 এত টেসলা। বা আমরা এটাকে একটু সুন্দর সংখ্যা নিয়ে যেতে পারি, 8√2/5 1 10 টু দি পাওয়ার মাইনাস 7, দ্যাট মিনস হচ্ছে 2.26 10 টু দি পাওয়ার মাইনাস 7 এত টেসলা। ওকে, তো আমরা আমাদের কাজ মোটামুটি শেষ করে ফেললাম এটাতে, এবং দিকটা আমাদেরকে বলে দেওয়া লাগবে। আমরা দিকটা একটু বলে দিই। দিকটা কোন দিকে দেখেন? সবাই কি ভিতরের দিকে তৈরি করতেছে, তার মানে এখানে চুম্বকক্ষেত্রের দিক হচ্ছে ক্রস, ভেতরের দিকে। ওকে, হ্যাঁ, বর্গের কর্ণ দুটাও সমান হবে। আমাকে জিজ্ঞেস করছে হালিমা যে ভাইয়া বর্গের কর্ণ দুটাও কি সমান হবে কিনা? এক্স্যাক্টলি সমান হবে। ওকে, সো আমরা কি আরেকটা অঙ্ক করবো? 37 বাজে। আরেকটা অঙ্ক, একটা অঙ্ক করা যায় মেবি। 36 তো 37 দিয়ে শেষ করবো। T37, এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ অফ দিস চ্যাপ্টার। এই দিক বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে 4 টেসলা। একটা বিন্দু চার্জ Q is equals to 2 কুলম্ব 60 ডিগ্রি কোণে প্রবেশ করছে। ঠিক আছে, ওর ভর হচ্ছে 0.1 কেজি। কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে হেলিক্যাল পাথ এর ব্যাসার্ধ নির্ণয় করো। কোশ্চেন হচ্ছে হেলিক্যাল পাথের ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, ওকে, আমি একটু আগে যত স্টুডেন্ট দেখছিলাম এখন স্টুডেন্ট তার থেকে একটু বেশি আছে, আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগলো। আচ্ছা, তো আমাদের এইখানে যেটা করতে হবে খেয়াল করেন, আমাদের এটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, তার সাথে অ্যাঙ্গেল করে একটা চার্জ প্রবেশ করছে। অ্যাঙ্গেল করে একটা চার্জ যখন প্রবেশ করে তখন কিন্তু সে বৃত্তাকার পথে এভাবে ঘুরে আসে না। যদি 90 ডিগ্রিতে প্রবেশ করে তখন সে এভাবে একটা বৃত্তাকার পথে ঘুরে আসতো। অ্যাঙ্গেল করে যখন প্রবেশ করে তখন কি ঘটে? তখন যেটা হয়, ধরেন এইটা হচ্ছে আপনার এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড, এমনে হচ্ছে একটা চার্জ বাঁকা হয়ে প্রবেশ করছে।
তখন যেটা হয় সে একটু পর এভাবে বেঁকে যায়, এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতে 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 সে সামনে আগায়। তাহলে কাহিনী কি বললাম ভাইয়া? সে বৃত্তাকার পথে ঘুরতে 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 সামনে আগাবে। তার মানে এই যে বৃত্তাকার পথে পেঁচায় 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 সামনে আগাবে, এটাকে বলা হয় হেলিকাল পাথ। এই হেলিকাল পাথটার রেডিয়াসটা কতটুকু হবে সেটা বের করতে বলছে। সো আমরা এই জিনিসটাকে কিভাবে দেখবো, বা আমরা এটা যদি পাথটাকে একটু কল্পনা করি, পাথটা হবে হচ্ছে ভাই এইরকম। এভাবে আগাবে। তো আগানোর সময় এই যে হেলিকাল পাথে যে রেডিয়াস, সেই রেডিয়াসটা কত, এটা হচ্ছে আমাদের কোশ্চেন জিজ্ঞেস করছে। ঠিক আছে, এখন চলেন আমরা এটা সলভ করি। তো প্রথমে এই যে বেগটা আছে ভি বেগ, আমাকে তো ভি দেওয়া থাকবে, ধরেন ভি আমাকে বলে দিল 2 × 10⁵ মিটার পার সেকেন্ড। এই বেগটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। তো একটা হচ্ছে ভি এক্স, এটা কত, ভি cos 60, তার মানে কত হবে 2 × 10⁵ ইন্টু cos 60 মানে কত, হাফ। দ্যাট মিনস 10⁵ মিটার পার সেকেন্ড। আর ভি ওয়াই সেটা কত, ভি sin 60, তার মানে কত, 2 × 10⁵ ইন্টু √3/2, দ্যাট মিনস √3 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। ওকে, তো আমার এই গেল দুইটা জিনিস। ওকে, এখন দেখেন কি ঘটবে। আমার vx যে বেগটা, vx বেগটা কি সোজা এই বরাবর আছে, তাই না? আমি যদি চিন্তা করি একটু আলাদাভাবে, তো vx আছে এই বরাবর, vy আছে এই বরাবর, আর আমার ম্যাগনেটিক ফিল্ডও কি আছে এই বরাবর। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেই দিকে, ওই দিকে যদি কোনো একটা চার্জের বেগ থাকে, ম্যাগনেটিক ফিল্ড যেই দিকে, ওই দিকে যদি কোনো একটা চার্জের বেগ থাকে, তাহলে ওই বেগের কারণে কি কোনো চৌম্বক বল প্রযুক্ত হয়? অ্যান্সার হচ্ছে অবশ্যই না। তাহলে ভি এক্স এবং বি একই দিকে, তাহলে যেহেতু ভি এবং বি একই দিকে, তাহলে ভি এক্স এর কারণে বা আনুভূমিক উপাংশের কারণে কোনো পরিমাণ চৌম্বক বল তৈরি হবে না। আচ্ছা, এবার ভিওয়াই কি ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্বভাবে আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি লম্বভাবে একটা বেগ থাকে, তাহলে ওইটার কারণে কি সে ম্যাগনেটিক ফিল্ডকে কেন্দ্র করে এরকম বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে বৃত্তাকার পথে যে ঘুরবে সেটা কার কারণে, ভি ওয়াই এর কারণে। তাহলে যদি ভি এক্স না থাকতো, শুধু ভি ওয়াই থাকতো, তাহলে কি হইতো, তাহলে যেটা হইতো এই বরাবর ধরেন হচ্ছে আপনার ম্যাগনেটিক ফিল্ডটা ওইটাকে কেন্দ্র করে চার্জটা এইভাবে ঘুরতে থাকতো, এইভাবে ঘুরতে থাকতো, এইভাবে ধরেন ঘুরতো, জাস্ট এইভাবে ঘুরতে থাকতো। ঠিক আছে, কিন্তু এখন তো ভি এক্স তো আছে, তার মানে ঘোরার সময় ভি এক্সটা তাকে একটু ধাক্কায় 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 সামনে নিয়ে যাবে। ভি এক্স তাকে একটু একটু করে সামনে নিচ্ছে, আর ভি ওয়াই এর কারণে সে ঘুরতেছে। ঘোরা অবস্থায় সে একটু 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 করে সামনে আগাচ্ছে, মানে এরকম হেলিক্যাল পথ হয়ে সে সামনে আগাবে। ওকে, এখন তাহলে আমরা বুঝলাম যে বৃত্তাকার পথে ঘোরার জন্য দায়ী কে, মূলত এইটা, এটা হচ্ছে বৃত্তাকার পথে ঘোরার জন্য রেসপন্সিবল, ঘোরার জন্য দায়ী বেগ। আর vx কি, vx হচ্ছে সামনে আগানোর জন্য, সামনে আগানোর জন্য দায়ী বেগ। ওকে, সো এবার তাহলে আসেন, আমরা যখন বৃত্তাকার পথে, নাও বৃত্তাকার পথে ঘোরার সময় আমরা কি জানি, কেন্দ্রমুখী বল ইজ ইকুয়ালস টু কি হয়, কিউ বি বি, এটা হয়, তাই না? জাস্ট এখন ভি এর জায়গায় কি হবে, ভি ওয়াই হবে, কারণ শুধু ওয়াই পোর্শনটাই আমার বৃত্তাকার পথ তৈরি করার জন্য কাজ করছে। তাহলে একটা ভিওয়াই কাটা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে আর ইজ ইকুয়ালস টু এম ভি ওয়াই ডিভাইডেড বাই কিউ বি। এম কত, এম হচ্ছে 0.1, ভি ওয়াই হচ্ছে √3 10⁵, কিউ কত ছিল, কিউ ছিল 2 কুলম, বি ছিল হচ্ছে 4 টেসলা। তাহলে এখান থেকে রেডিয়াসটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা দেখি কত আসে, √3 ইন্টু 0.1, √3 into 0.1 10⁵ ডিভাইডেড বাই 8। ওকে, তো আমাদের রেডিয়াসটা চলে আসছে, রেডিয়াসটা হচ্ছে
আর হচ্ছে 2165.06 মিটার। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। সো আমরা তাহলে শেষ করে ফেললাম আমাদের প্রবলেমটা, তাহলে এখানে শেষ এবং চ্যাপ্টারটাও শেষ। হ্যাঁ, আর হয়তো আরেকবার বলতে পারবো চ্যাপ্টারটা শেষ, তারপর তার কখনো বলা হবে না চ্যাপ্টারটা শেষ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, চ্যাপ্টারটাও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।